বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুন নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজোর কলেজ, রাজোর, মাদারীপুর। শ্রেণী ডিগ্রি প্রথম বর্ষ। বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। কোড ৫০১। আজকের আলোচনার বিষয় হচ্ছে ৬ দফা আন্দোলন ১৯৬৬ সাল। তোমাদের ক্লাস শুরু করার আগেই একটি জরুরি কথা বলে নিচ্ছি। এখানে দুটো লিঙ্ক দেয়া আছে। এ দুটো ভালো করে পড়ে বুঝে নিয়ম অনুযায়ী ডাউনলোড করলে নেট ছাড়াও যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে ভিডিওর ধারাবাহিকতা ঠিক রেখে সহজে পড়তে পারবে। প্রয়োজনে নোট, কপি ও প্রিন্ট করতে পারবে। নিচেরটিতে গুগল ক্লাসরুমে উপস্থিত হয়ে আমার সাথে সরাসরি ক্লাস করতে পারবে। তোমাদের সাথে আমার আরও একটা অনুরোধ থাকবে, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস পড়তে হলে তোমাদের প্রচুর রেফারেন্স বই পড়তে হবে। পরে আমি তোমাদেরকে রেফারেন্স বইয়ের নাম বলে দেব। এখন আমি তোমাদের ক্লাসের পড়াতে শুরু করছি। বাংলাদেশের ইতিহাসে পূর্ব পাকিস্তান দুটি ঘটনা বা দুটি দাবিনামা এই অঞ্চলের রাজনৈতিক জীবনে এনে দিয়েছিল আমূল পরিবর্তন। পাল্টে দিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক ভূগোল। প্রথমটি হলো ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব, যার মুখ্য রচয়িতা মোহাম্মদ আলী জিন্নাহ হলেও উত্থাপক ছিলেন শেরে বাংলা ফজলুল হক। সে প্রস্তাবের মূল দাবি ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যা গরিষ্ঠ অঞ্চলে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্রের কথা বলা হয়নি, বলা হয়েছিল স্টেজ একাধিক রাষ্ট্র, অর্থাৎ পশ্চিমে পাঞ্জাব সিন্ধু প্রভৃতি নিয়েই হবে একটি রাষ্ট্র এবং এদিকে বাংলা ভাষাভাষী এলাকায় আরও একটি রাষ্ট্র। দ্বিতীয় দাবানামাটি হল ১৯৬৬ ফেব্রুয়ারিতে উপস্থাপিত বঙ্গবন্ধুর ৬ দফা। ফেব্রুয়ারি ৫ ও ৬ লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। বাঙালি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সন্ধিক্ষণে পশ্চিম পাকিস্তানের কুচক্রী মহল দ্বারা নির্বাচনের ভোটের ফলাফলের অধিকার, আর্থিক শোষণ, অন্যায়, নিয়ম কানুন চাপিয়ে দেয়া, সর্বোপরি বঞ্চনার ইতিহাস রচনা তৈরি করার কারণে এমন একটি আন্দোলনকে শেষ পর্যন্ত ঠেলে দিয়েছিল পূর্ব পাকিস্তানের ভৌগোলিক স্বাধীনতা লাভের দিকে। ৬ দফা দাবি উত্থাপনের পেছনে তাৎপর্য পটভূমি কি ছিল সেটা দেখো। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ফলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও পূর্ব পাকিস্তানকে কখনোই লাহোর প্রস্তাব ভিত্তিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়নি। ১৯৪৬ সালে নির্বাচনে বাঙালিদের বিপুল ভোটদান ও সর্বাত্মক সমর্থন ব্যতীত পাকিস্তান রাষ্ট্র আদৌ প্রতিষ্ঠিত হতো কিনা সন্দেহ। জনসংখ্যার দিক দিয়ে বাঙালিরা ছিল ওই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ। এরপরও তারা পাকিস্তানে কখনো সমনাগরিক অধিকার ভোগ করতে পারেনি। শুরুতেই পাকিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্ষমতা পশ্চিম পাকিস্তান ভিত্তিক উত্তর ভারত থেকে আগত মহাজের ও পাকিস্তানের পশ্চিম অংশে উর্দুভাষী নেতৃত্বের করগত হয়। শুধুমাত্র তারাই অভিজাত শ্রেণী, এ ধরনের একটি অহংবোধ তাদের মধ্যে কাজ করত। তাদের দৃষ্টিতে বাঙালি মুসলমানরা ছিল নিচু জাতের। শাসক গোষ্ঠী নতুন রাষ্ট্রের রাজধানী, দেশ রক্ষা বাহিনী সমূহের সদর দপ্তর, অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয় দেশের পশ্চিম অংশে স্থাপন করে। পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের সচিবালয় থেকে শুরু করে তৎকালীন মহকুমা পর্যন্ত উচ্চমানের সকল পদে উর্দুভাষী পশ্চিম পাকিস্তানি অফিসারবৃন্দ আসীন হন। কেন্দ্রীয় প্রশাসনে তাদের একছত্র আধিপত্য তো ছিলই,
রাষ্ট্রের শাসক গোষ্ঠীর ভাষা নীতি ছিল চরম অগণতান্ত্রিক ও ঔপনিবেশিক। এক কথায় পূর্ব বাংলা অপর অচিরেই পশ্চিম পাকিস্তানের এক ধরনের ঔপনিবেশিক শাসন কায়েম হয়। পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তান শোষণে যাতাকলে পিষ্ট হতে থাকে। অর্থনীতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, আমদানি রপ্তানি, ব্যাংক, বীমা, বেসরকারি পরিবহন ইত্যাদি পশ্চিম পাকিস্তান ভিত্তিক আদমজী, দাউদ, বাওয়ানি, ইস্পাহানি এসব বড় ব্যবসায়ী শিল্পপতি পরিবারের নিয়ন্ত্রণ ও মালিকাধীনে চলে যায়। সর্বপ্রকার রাষ্ট্রীয় অনুকূল্যে পূর্ব পাকিস্তান তারা তাদের পণ্য সামগ্রীর বাজার হিসাবে ব্যবহার করতে থাকে। কাঁচামাল আর সস্তা শ্রম সরবরাহ করাই যেন পূর্ব পাকিস্তানের একমাত্র অর্থনৈতিক ভূমিকা হয়ে দাঁড়ায়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সোনালী আঁশ, পাট, চামড়া, চা ইত্যাদি রপ্তানি করে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে বটে, কিন্তু এর সিংহভাগ ব্যয় হয় দেশের অপর অংশে। দু অংশের মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্য ভারসাম্য পূর্ব পাকিস্তানের জন্য সব সময় ছিল নেতিবাচক এবং পশ্চিম পাকিস্তানের অনুকূলে নানা উপায়ে এই অঞ্চল থেকে পুঁজি চলে যায় সেখানে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা বাঙালিদের দাবি খুব ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও এজন্য শুধু আন্দোলন নয়, তাদেরকে রক্তপৌঁতো দিতে হয়। ৫৪ সালে নির্বাচনে আওয়ামী লীগ অন্যান্য দল নিয়ে গঠিত যুক্তফ্রন্ট ক্ষমতাসীন মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়। পূর্ব পাকিস্তানের সরকার গঠন করতে সক্ষম হয় বটে, তবে সে সরকারকে মাত্র ৫৬ দিন ক্ষমতায় থাকতে দেওয়া হয়। এরপর ভারত আইনের ৯২ ক ধারায় কেন্দ্রীয় শাসন প্রবর্তন করা হয়। জনসংখ্যায় বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত তারা কেন্দ্রীয় আইন পরিষদে পাকিস্তানের অপর অংশের সঙ্গে সাম্য নীতি মেনে নিতে সম্মত নয়, সে পর্যন্ত পাকিস্তানের জন্য সংবিধান রচিত হয়নি। ১৯৫৮ সাল পর্যন্ত পাকিস্তানের ৮ জন প্রধানমন্ত্রীর মধ্যে একমাত্র শহীদ হোসেন সোহরাওয়ার্দী পাকিস্তানের ও বাঙালি স্বার্থের প্রতিনিধি ধরা হতো। অনেক ত্যাগ, তিতিক্ষা ও রাজনৈতিক নির্যাতন স্বীকার করার পর ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে মাত্র ১৩ মাস ক্ষমতাসীন থাকার সুযোগ পান। ফলে তার পরিকল্পনা অনুযায়ী দেশের প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ১৯৭০ সালের পূর্বে তা সম্ভব হয়নি। ১৯৫৮ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন। এর ফলে বাঙালির উপর পশ্চিম পাকিস্তানি সেনা আমলাতান্ত্রিক কেন্দ্রীয় শাসন নিয়ন্ত্রণ নিরঙ্কুশ ও পাকাপোক্ত হয়। পরোক্ষ পদ্ধতি তথাকথিত মৌলিক গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত আইয়ুবী ব্যবস্থায় বাঙালি রাজনৈতিক এলিটদের অংশগ্রহণের প্রায় সকল সুযোগই বন্ধ হয়ে যায়। পাকিস্তানের উভয় অংশের মধ্যে বৈষম্য দিন দিন আরো বৃদ্ধি পায়। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। নানা কালাকানুন প্রবর্তিত হয়। সর্বোপরি ১৯৬৫ সালের ১৭ দিনের ভারত পাকিস্তান যুদ্ধ বাঙালিদের জন্য ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ৬ দফা উপস্থাপনের মধ্য দিয়ে তৈরি করে দিয়েছিল ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে কাশ্মীর প্রশ্নে পাকিস্তান ভারত সম্পর্কে অবনতি ঘটে। ৬ সেপ্টেম্বর শুরু হয় পাক ভারত যুদ্ধ। ১৭ দিন ব্যাপী এই যুদ্ধে বাঙালি সৈন্যরা অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছিল। ওই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ১,০০০ সৈন্য ছিল না। ইচ্ছে করলে ভারত পূর্ব পাকিস্তান দখল করতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর উদ্যোগ নিয়ে উভয় রাষ্ট্রকে যুদ্ধবিরতি বাধ্য করে। ১৭ দিন যুদ্ধের পর ২৩শে সেপ্টেম্বর যুদ্ধ বন্ধ হয়। এর কয়েক মাস পর ১৯৬৬ সালের ১০ই জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন তাশকন্দে প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থায় পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উভয় দেশ যুদ্ধ নয় শান্তি একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটির ৯টি ধারার মধ্যে কাশ্মীর সংক্রান্ত কোনো ধারা না রেখেই ভারত পাকিস্তানের যুদ্ধ সমাপ্তি ঘটে। তাশকন্দ চুক্তিতে
পাকিস্তানের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে এবং আইয়ুব খান ব্যাপকভাবে সমালোচিত হন। এর পরিপ্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানি বিরোধী দলীয় রাজনীতিবিদরা 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে একটি জাতীয় সম্মেলন ডাকেন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান ঢাকায় এসে শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতৃত্বকে এই সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ জানান। যুদ্ধকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছিল পুরোপুরিভাবে অরক্ষিত। পশ্চিম পাকিস্তান সহ বহির্বিশ্বের সাথে যোগাযোগও ছিল বিচ্ছিন্ন। তৈরি হয়েছিল অর্থনৈতিক এবং প্রশাসনিক শূন্যতা। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ঠিক করেন এই সম্মেলনে তিনি পাকিস্তানের দুই অংশের মধ্যকার অসঙ্গতি আর বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব এমনভাবে দেবেন যাতে এটা সারা দেশে দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা যেন পূর্ব পাকিস্তানের মানুষের মনের সুপ্ত স্বপ্নকে জাগিয়ে তোলে। লাহোর আলোচনার প্রসঙ্গ নিয়ে বঙ্গবন্ধু দলের বাইরে যারা তার মতো পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ প্রশ্নে একই রকম চিন্তা ভাবনা করেন তাদের মতামত নেবার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে অন্যতম ছিলেন সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুস। সরকারি বিভিন্ন উচ্চ পদে কাজ করায় ওনার পূর্ব পাকিস্তানের সম্পদ লুট এবং বৈদেশিক সহায়তায় ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের অলিখিত রাষ্ট্রীয় নীতিমালার প্রক্রিয়া কৌশল নিয়ে বেশ ভালো ধারণা ছিল। তিনি এবং আরও আরেকজন সিএসপি কর্মকর্তা আহমেদ ফজলুর রহমান শেখ মুজিবকে শোষণ ও বঞ্চনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। বঙ্গবন্ধু এদের ছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ। ৪ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে পৌঁছান এবং তার পরদিন অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি তিনি ৬ দফা দাবি পেশ করেন। ৬ ফেব্রুয়ারি পত্রিকায় শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিত্রিত করা হয়, ফলে শেখ মুজিব নিজেই এই সম্মেলন বর্জন করেন। ১৯৬৬ সালের ২১শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি সংগৃহীত হয়। শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদের ভূমিকা সম্মিলিত হয় ৬ দফা কর্মসূচির একটি পুস্তিকা প্রকাশ করা হয় যার নাম ছিল ৬ দফা আমাদের বাঁচার দাবি। ১৩ই মার্চ ১৯৬৬ সালে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা কর্মসূচি অনুমোদন করা হয়। ওয়ার্কিং কমিটিতে অনুমোদিত হলেও তা পার্টির কাউন্সিল অধিবেশনে অনুমোদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল অধিবেশন বসে ১৮-১৯ মার্চ। পার্টি সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ ৬ দফার বিরোধিতা করে সভাস্থল ত্যাগ করলে সৈয়দ নজরুল ইসলাম সভার কাজ চালিয়ে যান। এই সভায় ৬ দফা অনুমোদিত হয়। কি হয়? এই সভায় ৬ দফা অনুমোদিত হয়। তাছাড়া নতুন ওয়ার্কিং কমিটি গঠিত হয়। ২৩শে মার্চ আনুষ্ঠানিকভাবে ৬ দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে। ৬ দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। ৬ দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ৬ দফা কর্মসূচির ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়। প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে ৬ দফা দিবস পালন করা হয়। আর এসব কিছু মিলিয়ে তৈরি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ও আওয়ামী লীগের ঐতিহাসিক ৬ দফা, যা জনগণের সামনে তুলে ধরায় ৬ দফার ভিত্তিতে দ্রুত আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আর তার সাথে সাথে সূচিত হয় একটি মহাকাব্য, যাতে সংগৃহীত হয়েছে একটি নতুন মানচিত্র, একটি দেশ, একটি পতাকা ও একটি জাতির পরিচয়।
1966 সালের 6 দফা দাবিসমূহ। প্রথম দফা, শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র, এর ভিত্তি হবে লাহোর প্রস্তাব। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এ উভয় অঞ্চলকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও পশ্চিম পাকিস্তানের প্রদেশসমূহ পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত আইনসভা হবে সার্বভৌম। দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষমতা দুটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে, যথা দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর নিরঙ্কুশ ক্ষমতা থাকবে। তৃতীয় দফা, মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। মুদ্রার ব্যাপারে যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। ক হচ্ছে, সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা সমগ্র দেশের জন্য একটি মুদ্রা চালু থাকবে, তবে সেক্ষেত্রে সংবিধানে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়ে যায়। এজন্য স্টেট ব্যাংকের অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। 4টা দফা দেখো, রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা। অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রগুলোর আয়ের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাজ্যগুলো সব সময় করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিলে গঠিত হবে। 5 নম্বর দফা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান অথবা সর্বসম্মত হারে অঙ্গ রাষ্ট্রগুলো মেটাবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক সরকার বিদেশে বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। 6 নম্বর দফা হচ্ছে আঞ্চলিক বাহিনীর গঠন ক্ষমতা। আঞ্চলিক সংহতি ও সংবিধান রক্ষার জন্য সংবিধানী অঙ্গ রাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। 6 দফার গুরুত্ব ও তাৎপর্য। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক লড়াই সংগ্রামে 6 দফা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসাবে বিবেচিত। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে কেন্দ্রীয় সরকারের সর্বক্ষেত্রে পূর্ব পাকিস্তানদের প্রতি যে চরম বৈষম্যমূলক আচরণ করে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ উচ্চারিত হয় ঐতিহাসিক 6 দফা কর্মসূচির ঘোষণার মাধ্যমে। 6 দফার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার অর্জনের পর্যায় শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবিকে বাঙালির বাঁচার দাবি হিসাবে উল্লেখ করেছেন। 6 দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক সম্পদ, আভ্যন্তরীণ রাজস্ব আয় ও বৈদেশিক আয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করা হয়। সর্বোপরি পূর্ব পাকিস্তানের জন্য নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাও দাবি করা হয়। 1966 সালে ঘোষিত দাবির সঙ্গে 1947 থেকে 65 সময়ে ঘোষিত দাবির মধ্যে পার্থক্য এই যে, পূর্বে যেখানে কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ব পাকিস্তানের জন্য অধিকার, সুযোগ সুবিধা দানের দাবি জানানো হয়, 6 দফায় সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের যেন নিজেই আর্থিক স্বাবলম্বিতা অর্জন করতে পারে কেন্দ্রের কাছে সে অধিকার চাওয়া হয়। অর্থাৎ 6 দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। 6 দফা দাবিকে বাঙালির মুক্তি সনদ বলা হয়। 6 দফা আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় শাসক শ্রেণীর শোষণ ও অবিচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। ইতিপূর্বে ভাষার দাবিতে
ভাষা আন্দোলন, ছাত্রদের দাবি ভিত্তিক শিক্ষা আন্দোলন হলেও ৬ দফার আন্দোলন ছিল সর্বস্তর ও পেশার মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলন। পূর্বে আন্দোলনগুলোতে ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করে। ৬ দফার আন্দোলন ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত সুসংগঠিত আন্দোলন। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও শ্রমিক সংগঠনসমূহ। বঙ্গবন্ধু স্বয়ং সারা দেশে ৩২টি জনসভা করে এই আন্দোলনকে প্রদেশব্যাপী ছড়িয়ে দেন। এই আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় নেতায় পরিণত হন। আওয়ামী লীগের জনপ্রিয়তাও বৃদ্ধি পায়। পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ধরপাকড় ও জেল জুলুমের মাধ্যমে সাময়িকভাবে আন্দোলনকে স্মিত করতে পারলেও ৬ দফা দাবিগুলোকে বাঙালির মন থেকে মুছে ফেলতে পারেনি। এর প্রমাণ হচ্ছে ১৯৬৯ সালের গণ আন্দোলনের সময় ছাত্রদের যে ১১ দফা দাবি ঘোষিত হয় তার মধ্যে ৬ দফার মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭০-এর সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ৬ দফাকে দাবিসমূহে সন্নিবেশিত করা হয়। ৬ দফা এতটাই জনসমর্থন লাভ করেছিল যে বঙ্গবন্ধু ৬ দফাকেই নির্বাচনী ম্যান্ডেট হিসাবে ঘোষণা করেন। ৬ দফা ও ১১ দফার আন্দোলনের সময় বাঙালির মধ্যে যে সচেতনতা ও ঐক্য গড়ে ওঠে তার ফল পাওয়া যায় ৭০-এর নির্বাচনে। নির্বাচনী প্রচারণায় বলা হয় যে পাকিস্তানের দুই অংশের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করা সম্ভব ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে। পূর্ব পাকিস্তানবাসী তা বিশ্বাস করে এবং নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করে, আর ৬ দফার বিরোধীদের অপমানজনক পরাজয় ঘটে। ৭০-এর নির্বাচনের মাধ্যমে ৬ দফা কর্মসূচির প্রতি জনগণের রায় পাওয়ার পর বঙ্গবন্ধুর পক্ষে তা আর অগ্রাহ্য করার উপায় ছিল না। কিন্তু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও তাকে শাসন ক্ষমতা দেওয়া হয়নি। ফলে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়। যে কারণে বলা যেতে পারে ৬ দফা আন্দোলনের এর স্বাধীনতার বীজ নিহিত ছিল। আজ এ পর্যন্ত। ভালো থেকো। খোদা হাফেজ।